আপনার কাছ থেকে শুরু করব আজকে, মানে বাংলাদেশের এই মুহূর্তে যে বিষয়গুলো আলোচিত। কদিন ধরে বিএনপি, মানে কদিন ধরে কি বেশ আপনাদের সরকার পতনের পর থেকে বিএনপিকে নানান রকম চাঁদাবাজি, দখলবাজির জায়গায় খবরের শিরোনাম হচ্ছে, বিএনপির নাম আসছে। সম্প্রতি যে পুরান ঢাকায় সোহাগ হত্যাকাণ্ড, যে নৃশংস নির্মম হত্যাকাণ্ড, তখন বিএনপির উপরে এরকম অভিযোগ আসার পরে বিএনপি তো বহিষ্কার করেছে এবং ব্যবস্থাও নিয়েছে, কিন্তু বলছে যে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, বিএনপি অনেক বড় দল, এরকম বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটছে, বিএনপির ভেতরে অনেকে ঢুকে যাচ্ছে, যেমনটা আওয়ামী লীগের সময় অনেক সময় আমরা ওবায়দুল কাদেরের মুখে শুনতাম, কাউয়া, মুরগি, হাইব্রিড ইত্যাদি অনুপ্রবেশকারী, এরকম ভাবে আমরা শুনতাম। আসলে কি আপনি কি মনে করেন, বিএনপি কি এখন আওয়ামী লীগের মতো একই রকম চ্যালেঞ্জ ফেস করছে, নাকি যে একটা স্লোগান চলছে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, বিষয়টা এরকম? আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানার জন্য। ইটস অলওয়েজ এ প্লেজার বিগিন এ প্রোগ্রাম উইথ ইউ। আমি এইভাবে শুরু করতে চাই। গত 15ই জুলাই বাংলা ট্রিবিউন, যেটার সম্পাদক জনাব জুলফিকার রাসেল, এবং আমি যদি ভুল না করে থাকি এটার মূল পৃষ্ঠপোষকতায় বা মালিকানায় আছেন বোধহয় আমাদের কাজী নাবিল সাহেব, সাবেক এমপি। আমি সেখানে একটা নিউজ আমার পরিলক্ষিত হলো যে বাংলা ট্রিবিউনের শিরোনামে হচ্ছে যে ঢাকায় ম্যানহোলের চুরি বেড়ে গেছে, শিরোনাম। ঠিক আছে, এই কথাটা বলে আমি শুরু করলাম এই কারণে যে যেই চাঁদাবাজির কথা আপনি বলছেন বা যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন, এর সাথে কি আপনি এই নিউজটার কোনো সম্পর্ক খুঁজে পান না? আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে ম্যানহোলের যে ঢাকনা, সেই চুরির উপদ্রব এমন পর্যায়ে যে জাতীয় পর্যায়ে খুবই গ্রহণযোগ্য একটা দৈনিকের শিরোনাম হয় আজ। এটা সাইড নিউজ না, পার্ট অফ দ্য মেইন নিউজ। এখন চাঁদাবাজির যে জায়গায় আসছেন, আমি এইভাবে কথাটা বলতে চাই যে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আমি জানি না আমার কথাটা কে কিভাবে নিবে, কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আওয়ামী লীগ যেমন অপরিহার্য বাংলাদেশকে রক্ষা করতে গেলে, ঠিক একইভাবে বিএনপি তো একটা বৃহৎ দল। সেই দলের ইতিবাচক ভূমিকা এবং তার ইতিবাচক অবস্থানটাও খুব বেশি প্রয়োজন। এখন বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ, আর বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন, কোনোটা আপনি অস্বীকার করতে পারবেন না। সেই জায়গা থেকে আজকে আপনি যদি বিএনপির দিকে তাকান, আমি মনে করি তার একটা মহা বিব্রতকর বিড়ম্বনার জায়গায় রয়েছে। অর্থাৎ এই যে 15 বছর বিএনপি বিভিন্ন ভাবে কোণঠাসা অবস্থায় ছিল, সেটা কোণঠাসা থাকা সঠিক ছিল কি ছিল না সেই আলাপটা পরে যাব, কিন্তু মামলা মোকদ্দমা বিভিন্ন কারণে যে কোণঠাসা অবস্থায় ছিল, তাতে করে বিএনপির যারা তৃণমূল পর্যায়ে আছেন, আমার মনে হয় তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা শুধুমাত্র ইনফিল্ট্রেশন, ইংরেজিতে যেটা বলে, যে আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকলো বা বিএনপির লোক আওয়ামী লীগে ঢুকলো, সেখানে সমস্যাটা না। সমস্যা হচ্ছে 15 বছরে একটা লোক জমি জমা বিক্রি করে দিনের পর দিন জেল খেটে বা বাড়ি থেকে পালিয়ে থেকে শত শত মামলার আসামি হয়ে সে যখন অবশেষে খুব শান্তির সাথে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, তখন সে তো তার হারিয়ে যাওয়া যে সম্পদ বা তার হারিয়ে যাওয়া যে দাপট, সেটাকে ফিরে পাওয়ার চেষ্টা করবে। এবং সেই সম্পদ এবং দাপট ফিরে পাওয়ার প্রক্রিয়ায় চাঁদাবাজিটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এখন জনাব তারেক জিয়া লন্ডন থেকে অনেক কিছু বলছেন, আরো অনেক কিছু বলবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলছেন, আরো অনেক কিছু বলবেন, আরো অনেক বড় বড় নেতারা বড় বড় কথা বলবেন। কিন্তু যিনি তৃণমূলের পর্যায়ে এই ঘটনাগুলা ঘটাচ্ছে, তার হিসাবটা তো সহজ। আমি একদম নির্মোহভাবে বলছি, তার হিসাব হচ্ছে সে এমপিও হবে না, মন্ত্রীও হবে না। তার হিসাব যে সে তার দলের পারপাস সার্ভ করতে গিয়ে সব খুইয়েছে, সুতরাং আমি এখন ছাড় দিব না, আমি এখন যতক্ষণ পারি যেভাবে পারি আমি আমার পুরনো জায়গা ফিরে পেতে চাই বা তার থেকে বেশি এগিয়ে যেতে চাই। এবং সেটার একটা অন্যতম হাতিয়ার, ইংরেজিতে বলে উইপেন, বা এটাকে একটু সভ্য ভাষায় যদি আমরা বলি বাহন, মানে কনভেয়ান্স, সেটা চাঁদাবাজি। এখন সমস্যা হয়ে যাচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে যে আপনি পত্রপত্রিকায় যত সংঘর্ষের নিউজ দেখছেন, সব কিন্তু দেখবেন বিএনপি আওয়ামী লীগ, জামাত বিএনপি আওয়ামী লীগের মধ্যে সীমিত। কিন্তু সুযোগটা নিচ্ছেন কে? এই যে বর্তমান যে সরকার,
হি হ্যাজ টেকেন হিজ হ্যান্ডস অফ অল দিস থিংস। অর্থাৎ তার কথা হচ্ছে তার দৃষ্টি উপরের দিকে, ক্ষমতায়। সে নিচের দিকে ওই আপনার মিডফোর্ডের ওষুধ ব্যবসায়ীরা কি নিয়ে চাঁদাবাজি করে, গার্মেন্টস এর জুট ব্যবসায়ীরা কি নিয়ে চাঁদাবাজি করে, সেখানে দিনের উপরে হত্যা হলো কি হলো না, বা শ্যামলী বা মিরপুর কোন জায়গায় হাউজিং সোসাইটি থেকে চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না, তার ভিতরে সে হাত দিবে না, কারণ তার তো কোনো সংগঠন নাই, সুতরাং কাউকে খুশি করার কোনো ব্যাপার নাই। সংগঠনের যে বিড়ম্বনার জায়গা সেটা আছে বৃহৎ দলগুলোর। তার মানে তার নেতা কর্মী তারা সংগঠনের ব্যানার অনেক সময় ইউজ করে কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তো সুযোগ সুবিধা এক জিনিস, চাঁদাবাজি আরেক জিনিস। তো সীমানা টানা তো খুব কঠিন। দেখা যায় চাঁদাবাজির দিকে চলে যাচ্ছে, এবং জেনে শুনে এই সরকার কোনো চাঁদাবাজকে কিছু বলবেন না। যার দরুন আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যদি আমার সাথে কেউ সামনাসামনি বসে আলাপও করতে চাই, আমি একেবারে নির্মোহ গঠনমূলক যুক্তি নির্ভর আলাপ করতে রাজি আছি, যে জনাব তারেক জিয়া ঢাকায় অন গ্রাউন্ড যারা চাঁদাবাজি করছেন বিএনপির নামে তাদের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন, তার কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নাই। মির্জা আপনাদের আসলে এরকম হতো তখন কি এটা আপনাদের বেলায় প্রযোজ্য ছিল যে আসলে শীর্ষ নেতাদের নিয়ন্ত্রণ ছিল না এরকমটা বিষয়, নাকি আসলে প্রশ্রয় ছিল এটা বিষয়? প্রশ্রয় ছিল, নিয়ন্ত্রণ ছিল না এমন, এটাও সত্য। আওয়ামী লীগের, আমি বারবার বলি যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো দোষ করেনি। আওয়ামী লীগের বহু নেতা আছেন 100-র মধ্যে 100% সৎ, 100-তে 100% সৎ। সে নিয়ন্ত্রণ হারিয়েছে, আর যিনি সৎ না তিনি প্রশ্রয় দিয়েছেন। আপনি নিজেকে সততায়? না, আমি প্রশ্রয় দিইনি, আপনি দেখাতে পারবেন না, ইম্পসিবল, নোবডি ক্যান শো। বরঞ্চ আমি দেখাতে পারবো, এখনো একই কাজ চলছে, যে একেবারে দুর্নীতিগ্রস্ত আপনার কি বলে যে শিক্ষক পদ বিক্রি করা, দালালি করা, থানার দালাল, মিথ্যা মামলা যারা দেন, যাদের অডিও ভিজুয়াল রেকর্ডিং মানে প্রমাণও আমার কাছে আছে, তাদেরকে এখনো ভিতর থেকে প্রমোট করা হচ্ছে। কিন্তু আই এম নট গেটিং ইনটু দ্যাট, কারণ আগে তো দলকে সংঘবদ্ধ হতে হবে, আমাদের নেতাকর্মীরা কষ্টে আছে, তাদেরকে আগে একটা ভালো জায়গায় পৌঁছতে হবে, নিরাপদ হতে হবে, তারপরে বিচার দেওয়া হবে। দেখা যাক, আগে যখন বিচার হয়নি, আশা করি সামনে হবে না। আপনার দলের নেতাই আপনাকে চ্যালেঞ্জ করে কিনা, কারণ আমার অনুষ্ঠানে আপনাদের দলের নেতারা একে অপরকে চ্যালেঞ্জের বিষয়টা। না, চ্যালেঞ্জ করবে না কেন? চ্যালেঞ্জ করতে অসুবিধা কি? এটাও তো গণতন্ত্র। আমাকে যদি করে নিশ্চয়ই পরে আবার কোনো প্রোগ্রামে আপনাকে সেটা এখন না, যে কোনো এই ঘটনাটা নিয়ে আমাকে আসলে আমাকে অশ্রাব্য ভাষায় অযৌক্তিক ভাবে আক্রমণ না করে কেউ যদি তথ্য দিয়ে আমাকে বলে, তাহলে অবশ্যই আমি নিজেকে ডিফেন্ড করব। আর কেউ যদি সভ্যতা বভ্যতা বাদ দিয়ে বাজে ভাষায় কথা বলে, তার সাথে কথা বলার রুচি তো হবে না। সুতরাং তার কথা সত্য না মিথ্যা এটা পরের কথা। আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে আপনি এখন আওয়ামী লীগের এত সমালোচনা করছেন, আপনি আসলে যে মানুষ যেভাবে জামা প্যান্ট চেঞ্জ করে আপনি আসলে সেরকম ভাবে প্যান্ট চেঞ্জ করছেন, সেটি সম্পর্কে না। দেখেন, সোশ্যাল মিডিয়ায় তো জামা প্যান্ট চেঞ্জ করার ছবি ওবায়দুল কাদের সাহেবের আছে। আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথাও বলি নাই, আমার কথা তো রেকর্ডেড হয়ে যাচ্ছে। আমি তো আপনার সাথে অনেক প্রোগ্রাম করেছি, আপনি তো বলতে পারবেন না আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কোনো কথা বলেছি। আওয়ামী লীগকে নিয়ে আমার কোনো সমালোচনা নেই। আমি বারবার বলছি আওয়ামী লীগ কোনো দোষ করে না। আওয়ামী লীগ কিভাবে দোষ করবে? আওয়ামী লীগ তো 1949 সালের 23 জুন থেকে বাঙালির জন্য সংগ্রাম করলো, আন্দোলন করলো। আওয়ামী লীগ কেমন আপনি দোষ দিবেন? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা হলো কিভাবে? বঙ্গবন্ধু ছাড়া, আওয়ামী লীগ ছাড়া আমাদের স্বাধীনতা ইতিহাস। আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতারা যারা সিদ্ধান্ত নেন, তারা যদি দোষ করেন তাহলে আওয়ামী লীগকে দোষ না করেন। শুনেন, আওয়ামী লীগের বাবার সম্পত্তি এটা কি রেজিস্ট্রি অফিসে লেখা হয়েছে? আওয়ামী লীগের কোন লোক নেতা হতে পারেন, পদধারী হতে পারেন, আমি তাকে নিয়ে কথা বলতে পারবো না তিনি অন্যায় করলে? তা আমাকে নিয়ে কথা বলা যাবে না? তা আমাকে নিয়ে যদি কোনো লোক সত্য কোনো অভিযোগ আনে, কথা এমনকি মিথ্যা অভিযোগ যদি আনে, তার জন্য আমি আওয়ামী লীগ থেকে খারিজ হলাম বা উনি কি খারিজ হলেন? ব্যাপারটা কি এরকম? একেবারেই তা না। এটা তো রাজনৈতিক দল, এটা গণতান্ত্রিক পদ। আমি যদি মনে করি যে আমার কোন পদধারী নেতা বা সহযোদ্ধা, এভাবে বলতে চাই, বা সংগ্রামী সত্তা, হ্যাঁ, আমাদের বয়স এখন 18 উপরে, আমরা সবাই বয়ঃপ্রাপ্ত, হ্যাঁ, নিশ্চয়ই এমন রাজনীতিবিদ আছেন যার বয়স 90, তাকে আমি সালাম দিব, তাকে আমি বসার জন্য জায়গা ছেড়ে দেবো, সব ঠিক আছে। কিন্তু তাই বলে রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় তার সাথে আমি দ্বিমত পোষণ করতে পারবো না? এটাই তো গণতন্ত্র। এটা করি নাই বলেই তো আমরা সেটা করতে পারি নাই বলেই তো 5ই আগস্ট হয়েছে। এখন কি বুঝি না? তা আপনি ওবায়দুল কাদের সাহেব তো অনেক কথাই বলছেন, আমি পালাবো না। কে বলেছে পালাবো? তো পালাইলেন তো। তো রাশেক রহমান নিয়ে আপনি কথা বলছেন, আপনার নৈতিক অবস্থান কোথায়? কেন আপনার কথা কেউ বিশ্বাস করবে? আপনার নিজের আপন ভাই আপনাকে নিয়ে গালিগালাজ করে, ওইটা তো ঠিক করতে পারেন নাই। আপনার জেলা আওয়ামী লীগ, যেখান থেকে আপনি এমপি, সেখানকার যে জেলা আওয়ামী লীগের সভাপতি একরাম চৌধুরী ওপেন লাইভে গিয়ে আপনাকে গালিগালাজ করে, কই আপনি তো কিছু বলতে পারেন নাই, আজ পর্যন্ত পরিষ্কার করতে পারেন নাই। আপনি কি বলে ধানমন্ডির 3-এর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর যে রাজনৈতিক কার্যালয়ে, সেখানে বাহাউদ্দিন নাজিম সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সেও তো একজন সিনিয়র পলিটিশিয়ান নাকি?
সে তারা এমনি এমনি বড় হয় নাই। তো সে যে তাকে লাঞ্ছতি করতে গেল ওবায়দুল কাদের সাহেবকে, সেটার উত্তর কোথায়? কেন করতে গেল? কি কারণে? আরে আমি তো অনেক পরের বিষয়। আমি তো বললাম যে ওনাকে 1991 সাল থেকে আমি চিনি, ওনাকে এত কাপড় বদলাইতে দেখিনি, হাতে আমি রোলেক্স তো দেখি নাই। তখন তো ক্যাসিও করতে বোধ হয় আমার যতদূর মনে পড়ে, আর এত কাপড়ও ছিল না। তা আপনি এখন সেটা হোক, আমি কারো কাপড় পরে নিয়ে পরশ্রী কাতর না, আমি নিজেও ছোটবেলাতে ভালো ভালো কাপড় পরছি, অন্য পরলেও আমার ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে কাপড়টা কোথা থেকে আসছে সেটা দেখতে হবে তো। আর তার থেকেও বড় কথা, যিনি কবি তিনি যদি একজন ব্যাংকারের মতো সারাদিন স্যুট পরে বেড়ায় তাহলে তার কবি লাগবে না। যিনি সাংবাদিক তিনি যদি সারাদিন মাইকেল জ্যাকসনের মতো চিকমিকা জ্যাকেট পরে ঘুরে বেড়ায় তাহলে তাকে সাংবাদিক লাগবে না। সুতরাং আমার দেশের রাজনীতিতে হিউমিলিটির তো একটা ব্যাপার আছে। তো ধরেন একটা কথার কথা বলছি, ধরেন একে খান গ্রুপ, তারাও তো রাজনীতিবিদ ছিল, একটা কথার কথা বলছি, হ্যাঁ। বা ধরেন আমাদের নসরুল হামিদ বিপু সাহেবের বাবা, উনি উনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন, আমার বাবা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আছেন, আর উনি ছিলেন পনেতি মানুষ, বহু সম্পদের মালিক। তো এখন ধরেন ওনার মতো একজন পলিটিশিয়ান দামি কাপড় পরে কেউ কিছু মনে করবে না, কিন্তু আপনি মরমী নেতা সেজেছেন, এখন মরমী নেতা সেজে আপনি প্যাথিক ফিলিপ করে ঘুরে বেড়াচ্ছেন। তো এইটা কি আমি তুলে ধরা আমি আওয়ামী লীগের বিরুদ্ধে গেলাম? রিয়েলি নো, নট এট অল, হতে পারে না। জি, তাহলে তাহলে এটা যদিও আমি এখন একটু অন্য প্রসঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু এটা একটু শেষ করি। তাহলে আপনি, আপনার কি মনে হয়, মানে আপনি এর আগেও অনেকভাবেই আসলে নানানভাবে সমালোচনা করেছেন, বিশেষ করে ওবায়দুল কাদেরকে নিয়ে। আমি সমালোচনা করিনি, আমি শুধু বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের যেভাবেই হোক অন গ্রাউন্ড, অর্থাৎ বাংলাদেশে একজন মুখপাত্র দেওয়া দরকার, এবং আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাচ্ছি গ্রহণযোগ্য সম্মানী মানুষরাই আওয়ামী লীগের মুখপাত্র হওয়ার জন্য প্রস্তুত আছেন, তারা জেলে যাওয়া নিয়ে ভয় পান না, এটা দেওয়া প্রয়োজন। আমরা অনেকগুলো সুযোগ হারিয়েছি, সেই সুযোগগুলো আমরা হারাতাম না। তাহলে আমার যে প্রশ্নটা ছিল জনাব আশিক রহমান, তাহলে আপনি বলবেন এই প্রশ্নটা একটু শুনে নেন। এই যে প্রশ্নটা হচ্ছে যে তাহলে কেন নেত্রী ওবায়দুল কাদেরের উপরেই আস্থা রাখছেন? না, এটা আমি জানি না ভাই, আমি অন্তর্যামী না, যেহেতু আমাদের এমন কোন ফোরাম নাই, আমার জানা মতে নেই, আমরা তো অত বড় নেতা না, হয়তো বা আমরা ডাক পাই না বা আমাদের হয়তো চেনে না। এখন আমাকে যে খুব ভালো চেনে বা আমার উপরে যে খুব আস্থা আছে সেটা তো মনে হচ্ছে না, নিশ্চয়ই জিজ্ঞেস করতেন, আমি গোপনে কয়েকটা নাম বলতাম, উনি শুনে দেখতেন করা যায় কিনা। আই নো, আমরা তো এই দেশে বড় হয়েছি, আসমান থেকে এসে পড়ি নেই। সুতরাং আমি তো আমার কথা বলছি না, আমি জানি বাংলাদেশের ভিতরে এমন লোক আছেন যারা ওই পর্যায়ের গ্রহণযোগ্য। মানে কয়েকজনের নাম আমি আপনার অনুষ্ঠানে কখনো এটা বলবো না, কখনো এটা বলবো না, পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। আওয়ামী লীগের কর্মী হিসেবে আওয়ামী লীগের নেত্রী যদি আমাকে প্রশ্ন করেন যে তুমি আমার 5টা নাম দাও, আমি অবশ্যই 5টা নাম দিব। কেন আমি 5টা নাম দিচ্ছি সেটা ওনাকে আমি বুঝাই বলার চেষ্টা করব। উনি আমার মুরব্বী, উনি সব বুঝবেন তা না, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু আমি চেষ্টা করবো ওনাকে বুঝিয়ে বলার জন্য, আমি কনভিন্স করার জন্য চেষ্টা করব। নট অনলি দ্যাট, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে এখন কি হচ্ছে। আপনি যখন 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনের যে একটা নীতিভ্রষ্ট নির্বাচন, এটা যতক্ষণ আপনি আপহোল্ড করার চেষ্টা করছেন, আপনি বিশ্বাস করেন কোন এলাকাকে আপনি একীভূত করতে পারবেন না, অসম্ভব। আমি তো আপনার অনুষ্ঠানে এসে সত্য কথাই বলি। আজকে ফজলে নূর তাপস ভাই, উনি ঢাকা শহরের মেয়র ছিলেন, ঠিক আছে, উনি যদি এখন 100 জন লোক নামাতে যান, আপনি কি মনে করেন যে তার যে ভিতরে ভিতরে প্রতিদ্বন্দ্বী ওই পদের জন্য ঢাকা শহরে আওয়ামী লীগের পক্ষ থেকে, সে আর 100 জন লোক নামাবে? কেউ তো ফকির না, কেউ তো গরিব না, নামলো না। আওয়ামী লীগ 3 বছর 4 বছর 5 বছর ক্ষমতায় গেল না, কারো কিছু যায় আসে না। এখানে মজার বিষয় হচ্ছে, আপনি এটা জিনিস খেয়াল করেন, যেসব অর্থ পাচারকারীদের কথা দিয়ে আপনি প্রোগ্রাম শুরু করেছিলেন 5ই আগস্টের পরে, এখন কোন গণমাধ্যমে তাদের নাম দেখেন? কিন্তু গণমাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন এই আওয়ামী লীগের নেতা কর্মীরা মাই খাচ্ছে, তারাই জেলে যাচ্ছে। কিন্তু যারা দুষ্টু লোক, যাদের কারণে আজকে এই অবস্থা, তাদের কারো নাম কিন্তু নাই। বিএনপিও তোলে না, বিএনপি তার কোন বক্তব্যে একজন বৃহৎ অর্থ পাচারের নাম উচ্চারণ করে। আপনাদের সময় সরকারের আশ্রয় প্রশ্রয় যারা অর্থ পাচার করতে পারলেন, আমাকে কথা শেষ করতে দেন, জামাত উচ্চারণ করে না। নট অনলি দ্যাট, এমনকি বর্তমান যে সরকার ডক্টর ইউনূসের, সেই সরকার উচ্চারণ করে না। এই যে যারা যাদের আশ্রয়, মানে আপনাদের আশ্রয় প্রশ্রয় যারা অর্থ পাচারটা করতে পারলেন, তারা কি এখন দেশে যে আওয়ামী লীগ নেতারা যাদের অবস্থা খুব খারাপ, আপনাদের কাছেও নানান রকম সেটি তথ্য আসে, আসে না, কোথা কেন তারা হেল্প করবে? আরে শুনেন, আমার আব্বা 1972 সালের যখন বঙ্গবন্ধু 10 জানুয়ারি বাংলাদেশে ফিরে আসলেন, ঢাকা শহরের প্রথম প্রশাসক, মানে মেয়রের যে পদ সরকার থেকে যায়, সেটা হিসেবে নিযুক্ত হন। বঙ্গবন্ধু 31 বছর বয়সে আমার বাবাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেন, ঠিক আছে। গতকালকে আমার বাবা আমাকে বলতেছেন যে বাপ, আমি যখন মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক, ঢাকা শহরের
সুইপাররা হরতালে চলে গেল, কারণ যুদ্ধ বিধ্বস্ত দেশ, বেতন নাই, টাকা নাই, তাই না? তো আমার বাবার কাজ কি? সরকারের পারপাস সার্ভ করা। উনি একজন শক্ত প্রশাসক ছিলেন। বঙ্গবন্ধু আমার বাবাকে ডাকলেন। আপনি চেষ্টা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, আমি আবার বলি, যেই সেই লোক না তো, একজন 31 বছর বয়স্ক ইয়াং সিএসপি অফিসার, যে ঢাকা মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক, তাকে ডাকলেন। ঠিক আছে? যেই বঙ্গবন্ধুর কথায় পুরো পাকিস্তান প্রকম্পিত হয়, বিশ্ববাসী প্রকম্পিত, তাকে আমার বাবা ডাকলেন। আমার বাবা যে দেখলেন যে সুন্দরলাল, মেথডদের যে নেতা সুন্দরলাল, সে বঙ্গবন্ধুর সামনে স্বাভাবিক অবলীলায় বসে আছেন। এই গল্পটা আপনাকে বলছি কেন? দ্যাট ওয়াজ বঙ্গবন্ধু। তার সামনে কোনো অর্থ পাচারকারী বসেছিল না। বঙ্গবন্ধু সবচেয়ে বড় শত্রুকেও যদি জিজ্ঞাসা করেন, সে কোনো একটা নাম করা শীর্ষ সন্ত্রাসী, গুন্ডা, কোনো অর্থ পাচারকারী বঙ্গবন্ধুর সামনে বসেছিল, বলতে পারবে না। দ্যাট ওয়াজ বঙ্গবন্ধু। সুন্দরলাল বসেছিল, ওই চেয়ারে তাজউদ্দিন সাহেব বসছে, ওই চেয়ারে সৈয়দ নজরুল ইসলাম সাহেব বসছে, হয়তোবা ওই চেয়ারে একান্ত মুহূর্তে মার্শাল টিটো সেও বসছে। এই ছিল বঙ্গবন্ধু। তো আপনি যাদের নিয়ে কথা বলতেছেন, তাদের আশ্রয় প্রশ্রয়ের কোনো অভাব হয় না। এবং মানে আমার কথা হচ্ছে, তারা, আমি কারো অনিষ্ট চাই না, তারা তো খুব ক্ষমতাবান মানুষ, তারা বেঁচে থাকুক, ভালো থাকুক, আমরা বিপদ থেকে মুক্তি চাই। কিন্তু আমার কাছে যেটা খারাপ লাগতেছে সেটা হচ্ছে যে, যারা আমাদের কথায় একটু হইলো 1 পা 2 পা করে 10 পা আগায়, তাদের জন্য আমরা কি করছি, তার জন্য কি দিতে পারছি? আপনারা কি করছেন সেটা তো বড় প্রশ্ন রয়েই যায়। মানে বঙ্গবন্ধুর সাথে, মানে এখনকার প্রসঙ্গে বলছিলেন যে বঙ্গবন্ধুর সাথে কারা বসতেন, সুন্দরলাল নামটা মনে রাখবেন, সুন্দরলাল। সেটি আবার বঙ্গবন্ধু বলতেন তার আশেপাশে চাটার দল ঘুরে বেড়াতো, এটাও আবার শেষ। হ্যাঁ হ্যাঁ, চাটার দল ঘুরে বেড়াতো। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে বললাম যে সেলিব্রেটেড কোন ক্রিমিনালকে বঙ্গবন্ধুর সামনে বসছেন, আপনি কোন বইয়ে পড়ছেন নাকি? পাইছেন? বঙ্গবন্ধুর চরম শত্রু এটা লিখতে পারেনি। আবার একটু বর্তমান প্রসঙ্গে আসি, যে এই যে ঘটনাটা, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার পরে একটা, মানে এই প্রসঙ্গে আমি কয়েকটা প্রশ্ন আপনাকে একবারে করে ফেলি। যে কিছু প্রচারণা আসছে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরগুলো আসছে যে এই ঘটনাটির পেছনে, রাশিদ রহমান আপনি যদি শোনেন, সোহাগ হত্যাকাণ্ডের পেছনে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা জড়িত। ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা জড়িত এরকম বলছেন প্রবাসী সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। তিনি বলছেন যে এটি ডিজিএফআই পেট্রোনাইজেশনে হয়েছে, এবং তিনি এও বলছেন যে যদি তদন্ত করা হয় তাহলে 1 নম্বর আসামি দেখা যাবে জেনারেল ওয়াকার। একটু ছোট্ট করে আপনি বলবেন যে এরকম ঘটনা কি আসলেও হতে পারে কিনা, আপনার একটা মন্তব্য। এবং আমার মূল যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের নেতারাও সেনাবাহিনীকে এবং সেনাপ্রধানকে খুব আস্থায় নেওয়ার মতো অবস্থা ছিল না। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব মাসুদুজ্জামান খান কামাল, তিনিও বলেছিলেন যে এটি ইসলামিক উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। 5ই আগস্টের ঘটনাকে তিনি বলেছেন মেরুদণ্ডহীনও বলেছেন সেনাপ্রধানকে সম্প্রতি তিনি। তো মানে আসলে সেনাবাহিনীর ভূমিকাটাই কেমন তখন থেকে এখন পর্যন্ত, সেটাও একটু শুনবো। আরো একটা প্রশ্ন আছে, আগে দুটো শুনে নিই। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনার অনুষ্ঠানে তো অনেকে আসে, আওয়ামী লীগের সিনিয়র, মধ্যম পর্যায়ে এবং আমাদের মতো যারা অপেক্ষাকৃত তরুণ আসে না? তা আপনি যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের একটু জিজ্ঞেস করবেন তো, তারা জীবনের প্রথম রাজনীতিবিদ হিসাবে ডিজিএফআই বা এনএসএ এর সাথে কবে প্রথম বৈঠক করলেন, চা খেলেন, ডিনার করলেন? আপনি এই 15 বছর আগে এরকম কোনো তথ্য পাবেন না। রাজনীতিটা তো আমরা নিজেরা গলা টিপে মেরে ফেলছি। আমার তো আজকে বলতে অসুবিধা নেই, আমি একজন এমপি হতে চাই, আমি রাজনীতি করতে চাই। আমি তো প্রতি সপ্তাহে একবার করে ডিজিএফ এর সাথে মিটিং করতাম। কেন করতেন? তাছাড়া তো আপনি কোনোভাবেই আপনি একটা মিনিট, তাছাড়া তো আপনি কোনোভাবেই রাজনীতিতে সামনে আগাতে পারবেন না। কারণ আপনার আমল নামা তো পলিটিশিয়ানের কাছ থেকে আসতেছে না, আপনার আমল নামা তো আসতেছে ওই জায়গা থেকে। এটা বাস্তবতা। এবং আমি একা কেন, আমি তো সংকোচহীন ভাবে বলে ফেললাম, আপনি 2024 সালে যতজন এমপি ক্যান্ডিডেট আছেন, যারা এমপি হয়েছেন তারা না, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এমনকি 52তম ব্যক্তি, যেটা ওবায়দুল কাদের সাহেবের নেতৃত্ব হয়েছে, যে একটি এলাকায় 52টি নমিনেশন পেপার বিক্রি হয়েছে, সেই জায়গারও 52তম ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি চা নাস্তা খেয়ে আসছিলেন, গল্প করে আসছিলেন, পাবেন
করে আসছিল। এখন কথা হচ্ছে যে মানে weaponization of politics, তো যখন ডিজিএফআই পলিটিশিয়ানের হাত থেকে চলে যায়। কথাই বলতে মানে কথা বলার জন্য কি আপনারা অ্যাপ্রোচ করতেন নাকি ওনারা করতেন? ওনারাও করতেন, আমরাও করতাম। তারপর কি কথা হতো? কি কথা না দেখার কি সাথে? কথা না, কি কথা না, শুনেন কি কথার আছে, কি কথা আপনি বোঝাচ্ছেন আপনি জননেত্রী শেখ হাসিনার জন্য বিশ্বস্ত, আপনি এতগুলো মিটিং করছেন, এতগুলো কথা বলছেন, এই তো। লেনদেন ছিল কিছু? না, আমার পক্ষ থেকে কোনো লেনদেন ছিল, আমার তো আর লেনদেন লাগে না ভাই, আমি তো নমিনেশন পাবো এটাই স্বাভাবিক, আমার তো লেনদেন করে না, আমি এসব মিথ্যা কথা বলে লাভ নেই। আমি আগেও বলেছি লেনদেন হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের নমিনেশনে। না, নমিনেশন পাবেন এটাই স্বাভাবিক কেন? যদি স্বাভাবিক হয় তাহলে ডিজিএফআই এর সাথে কথা কারণ বলতে অবশ্যই I was very vocal about the party, I was working really তাহলে hard, ডিজিএফআই এর সাথে এটা স্বাভাবিক না? সেটা তো আচ্ছা শুনেন, আপনি যখন একটা প্রমিনেন্ট লোক হবেন, আপনাকে যখন কেউ একটা দায়িত্ব দিবে, সে তো প্রমিনেন্ট লোকদের সাথে যোগাযোগ করবে, ওরা আমার সাথে যোগাযোগ করতো। হ্যাঁ, আমরা টিভিতে যেতাম, কথা বলতাম, ডিজিএফআই আপনার সাথে কথা বলতো, আপনিও অনেক দাওয়াতে গেছেন, আপনি রমজান মাসে ইফতারে যান নাই, তা আপনি রমজান মাসে ইফতারে কেন আপনাকে যেতে হবে ডিজিএফআই? মানে হয়তো আপনি যান নাই, যাওয়ার কথা। এখন আপনি যে বলেন যে আপনি কোন অনুষ্ঠানে, আমি এটা ডিবেট করবো না আপনার সাথে। আমার কথা হচ্ছে যে আপনি দেখুন গণমাধ্যম কর্মী, আপনি সরকারি দাওয়াতে কেন ইফতারে যাবেন? যাওয়ার কোনো প্রয়োজন নেই তো। মানে দাওয়াতে যাওয়ার তো আর প্রয়োজন হয় না, দাওয়াতে গেলাম কি গেলাম না সেটা আলাদা। কিন্তু আপনারা তো প্রয়োজনে যেতেন, এমপি হবার জন্য যেতেন। একটা হচ্ছে দাওয়াত পূর্ণ গেলাম, একটা হচ্ছে আপনি যেতে পারতেন তথ্যমন্ত্রীর দাওয়াতে, যখনই এর বাইরে যাবেন তার মানে there is something wrong। হ্যাঁ, প্ল্যাটফর্মটা তো এক একজনের জন্য এক এক। আসলে বিষয়টা আমার কাছে কিন্তু সেরকম মনে হয় না, যদিও এই বিষয়ে আমি বিতর্কে এখন যেতে চাই না। কারণ আপনি আমাকে দাওয়াত করতে পারেন, আমি আপনার দাওয়াতে যেতেও পারি, নাও যেতে পারি, বা আমাকে যে কেউই দাওয়াত করতে পারে, যে কোনো প্রতিষ্ঠান দাওয়াত করতে পারে, আমি যেতেই পারি। আমি কি আমার মনোনয়ন নেবার জন্য যাচ্ছি বা কোনো বিশেষ সুবিধার জন্য যাচ্ছি? না, আপনি মনে হয় জিনিসটা বুঝতে পারেননি, আমি একটু বুঝাই বলার চেষ্টা করি উইথ অল ডিউ রেসপেক্ট। আপনাকে যখন আমি দাওয়াত দিব, তখন কি কি কারণে দাওয়াত দিব? এক, আপনি আমার আত্মীয়। দুই, আপনি খুব ভালো গণমাধ্যম একজন ব্যক্তিত্ব, আপনাকে আমি আপনার ফ্যান। তিন, আমার মনে হইতে পারে যে আপনাকে আমি খাতির করলে আপনার মাধ্যমে আমি অনেক মিডিয়া ব্রেক পাবো। চতুর্থ, তো আমার মনে হইতে পারে যে আমার পলিটিক্সে আগাতে গেলে আপনার মাধ্যমে চেহারা দেখাতে পারলে আমার খুব সুবিধা। হ্যাঁ, আর পঞ্চমতম আমার মনে হতে পারে যে আপনার মতো একজন লোক যদি আমার সরকারের প্রেস সচিব হয়, অথবা প্রেসের কোন একটা অফিসিয়াল দায়িত্ব থাকলে আমার আমি আপনাকে আমন্ত্রণ জানালাম, আপনি আসবেন কি আসবেন না সেটা আরেক ব্যাপার, সেটা আমি বলিনি যে আপনি যাবেনই। আমি বলছি যে সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়, এমনি এমনি তো না। আপনি ধরেন ক্রিকেট প্লেয়ার রিক্রুট করেন কিভাবে? কোন ক্রিকেট প্লেয়ার তো আইসা আপনাকে বলে না আসেন আমি বোলিং করে দেখাই কেমন বোলিং করি। এখানে স্কাউট বলে একটা শব্দ আছে, সারা দেশে বিভিন্ন ক্যাম্প হয়, খেলাধুলা হয়, সেখান থেকে ভালো ক্রিকেট প্লেয়ার থেকে বেছে নিয়ে আসা হয়। সুতরাং ইটস এ বোথ ওয়ে চ্যানেল। হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, যে আমার পূর্ববর্তী প্রজন্মের যারা আছেন তারা ডিজিএফআই, এনএসআই তাদের রাজনীতির কোন পর্যায়ে চিনতেন বা জানতেন, এই ধরনের গল্পগুলো আমি কোনদিন শুনি নাই। কিন্তু আমার দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে করে রাজনীতিতে টিকে থাকার জন্য এই যোগাযোগগুলো রাখা খুব প্রয়োজন ছিল। এখন অনেকে স্বীকার করবেন, অনেকে স্বীকার করবেন না। তবে আসল জায়গাটা আসি, কথা তো দূরে চলে গেছে অনেক। আমি ভাই খুব কনফিউজড। সেটা হচ্ছে যে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেব খুব ভদ্র মানুষ, খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে কথা বলেন। এখন উনি যে বলে ফেললেন যে সেনা প্রধানের কোনো মেরুদণ্ড নাই এবং তার কারণে এই ঘটনা ঘটেছে, তা তাইলে এখন তাকে যদি তার নেতা কর্মীরা জিজ্ঞাসা করে যে ওয়াকারুজ্জামান সাহেবের পরিচয় কি, ওনাকে সেনা প্রধান কে বানাইলো বা উনি কার আত্মীয়, এটা জবাবও তো ওনাকে দিতে হবে। এগুলো আমি জবাব দিতে যাব না, এটা আপনাকে আসাদুজ্জামান খান কামাল সাহেবকে জিজ্ঞেস করতে হবে। আর তার থেকে বড় কথা, যে আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, তাহলে এই পর্যায়ে আসলো কেন যেখানে সেনাবাহিনী ছাড়া আপনি টিকতে পারছেন না? আপনি ডেমোক্রেসিতেই বিশ্বাস করেন, তাহলে এই পর্যায়ে আসলো কেন যে আপনাকে সেনাবাহিনী নামাতে হবে? তো ঘটনা হচ্ছে যে কিছু প্রশ্ন আছে যেগুলো আমি শুনতে পারবো, আমি সাপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু উত্তর দিতে পারবো না। আসাদুজ্জামান খান কামাল সাহেবকে জিজ্ঞেস করতে হবে যে সেনা প্রধান তো আর আপনি আমি বানাতে পারি না, পারেন কি? এটা তো ডেমোক্রেটিক কোনো পদ না, আমরা তো ভোট দিয়ে বানাতে পারি না। তো উনি হলেন কেন যদি উনি মেরুদণ্ডহীন হয়? এটা বিচার করার দায়িত্ব কার? আপনার, আমার, নাকি যিনি সেনাবাহিনীর বা যারা সেনাবাহিনীর দায়িত্বে আছেন? মেরুদণ্ড আছে ভেবে দেয়া হয়েছিল, পরে হয়তো দেখা যাচ্ছে মেরুদণ্ড সেটা তো আমি জানি না, হয়তোবা মেরুদণ্ড আমরা চাই মনে করেন। না, শুনেন, হয়তোবা আমরা মেরুদণ্ড চাই না, সেটাও তো হতে পারে। আপনি কেন মনে করছেন ভেবে দেওয়া হয়েছিল? হয়তোবা আমরা তো আর বুঝতে পারি না যে এরকম পরিস্থিতি হবে, আমরা হয়তোবা মেরুদণ্ড চাই না। আপনি মনে করেন আমি আপনাকে একটা হাইপোথিসিস দিচ্ছি, হ্যাঁ,
ধরেন আগামীকালকে আওয়ামী লীগ ইন্ডিয়ায় বসে একটা স্বাধীন বাংলা সরকার করে ফেললো, এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে ঘোষণা দিল যে এটি একটি নতুন সরকার, এবং আমরা পার্বত্য চট্টগ্রামের গহীন যে অরণ্য, যে পর্বত এলাকা, সেখান থেকে আমরা যুদ্ধ শুরু করে দিলাম, ঠিক আছে? তো এখন নিশ্চয়ই যুদ্ধের জন্য তো আমাদের কমান্ডার লাগবে, লাগবে না? তো এখন ধরেন আমাদের শামীম ওসমান সাহেব কমান্ডার নারায়ণগঞ্জের মানুষদের পক্ষ থেকে, আবার সেখানে আইভি রহমান, তাকেও তো ফেলে দিতে পারবেন না। তো দুইজনের প্রতিদ্বন্দ্বিতা আবার শত্রুতা এমন এক পর্যায়ে আছে, রাতের অন্ধকার এই জঙ্গলের মধ্যে শত্রুকে মোকাবেলা না করতে গিয়ে বা আক্রমণ না করতে গিয়ে নিজেরা কি করে বসে, ঠিক আছে? আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? তার মানে কি, যে আমরা সব জায়গায় ডিভাইড এন্ড রুল, ডিভাইড এন্ড কনকার করতে গিয়ে নিজেরা নিজেদের 12টা বাজিয়ে ফেলেছি। এবং এটা শুধু দলের মধ্যে না, এটা তো আর্মিতেও হয়েছে, সেনাবাহিনী, পুলিশেও হয়েছে, সব জায়গায় হয়েছে কম বেশি। হ্যাঁ, তো এখন আমি তো দেখি আপনার এখানে অনেক লোক আমাকে গালিগালাজ করে, পুরো প্রোগ্রাম না শুনে না বুঝে গালিগালাজ করে, বলে আপনি সমালোচনা। আরে ভাই, এটা কি সমালোচনা নাকি? আমাকে যদি ঘুরে আপনি যদি না বললেও এটা তো তাদের জন্য খুব আনন্দদায়ক কথা না? না, অবশ্যই আপনার গায়ে আমি এই প্রসঙ্গে জানতে চাই, আওয়ামী লীগ কি এটা মনে করছে? আপনার কি মনে হয় এই কথাগুলো শুনে এখনো যে আওয়ামী লীগ কি সেনাপ্রধানকে তার নিজেদের লোক বলে এখনো মনে করছে? যদিও তাকে বিশ্বাসঘাত, কেউ কেউ আবার সাপের সাথে তুলনা করেছেন। আপনাদের নেতাদের মধ্যে খুব সিনিয়র নেতা জনাব আব্দুর রহমানের কথা বলছি আমি, আমার অনুষ্ঠানে সেই বিষয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম, তাদের অভ্যুত্থানের কথা বলেছেন। তো আমি আসলে প্রশ্নটা করতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কোট করে বলি, একটা ইন্টারভিউ বলছে নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে, কারণ আমরা তো সব মেরুদণ্ডহীন লোকের সাথে আছি। তো তখন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছেন কে মেরুদণ্ডহীন, তখন বলছেন সেনাপতির কথা বলছি। হ্যাঁ, তো এই আমরা তো সব মেরুদণ্ড লোকের সাথে আছি, মানে আমরা বলতে কি সেনাপ্রধানকে আমরা আমাদের মানুষ হিসাবে ট্রিট করছে আওয়ামী লীগ? সহজ জিনিস বুঝি, আমাদের লোক বলতে বাংলাদেশের মানুষ বুঝি। আমার জন্য আমি এর বাইরে কোনো কমেন্ট করব না। কিন্তু বাংলাদেশের মানুষ অনেক বৃহত্তর, আপনি বলেন, তার মধ্যে তো আপনি ডক্টর ইউনূসও আছে, জামাতও আছে, বিএনপি আছে, সব আছে। হ্যাঁ, থাকতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আপনি বিশ্লেষণ করলে দেখবেন, যখনই আমরা কাউকে মাইম্যান মনে করেছি, সেই লোকটাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা তো শুধু আওয়ামী লীগের জন্য সত্য না। আওয়ামী লীগ কি এখনো সেনাপ্রধানকে মাইম্যান মনে করছে? না, প্লিজ, আমি একটু বলি। বঙ্গবন্ধুর পতনের সাথে আপনি এটার বা তার হত্যাকাণ্ডের সাথে একটা সংযোগ খুঁজে পাবেন। আপনি জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে আপনি আমার কথার সম্পর্ক খুঁজে পাবেন। আপনি হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের সাথে তার মাইম্যান তার সাথে বিট্রে করেছে, এটার একটা সম্পর্ক খুঁজে পাবেন। সমস্যা হচ্ছে যে আমরা বুঝতে চাই না। এমনকি 1/11 সেখানেও মাইম্যান তো ছিল, হ্যাঁ, খালেদা জিয়ার, তারেক জিয়ার, সেখানেও বিট্রিয়াল ছিল। ব্যাপারটা হচ্ছে আপনি ইনস্টিটিউশন বিল্ড না করে যখন মাইম্যান খুঁজবেন, তখন প্রতিবারই আপনি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার শিকার হবেন। আমরা এই শিক্ষাটা যদি নিতে পারি, তাহলে হয়তো আগামী দিনে ভালো। আমি আগামী দিন নিয়ে খুব বেশি চিন্তিত। গতদিন কি হয়েছে বিশ্বাসঘাতকতার শিকার হবার পরেও কি আপনারা মাইম্যান মনে করছেন? মানে যদি তাই হয়, বিশ্বাসঘাতকতা, সেটা তো আমি বলতে পারি না। আমি তো বললাম যেগুলো ডিফারেন্ট হাইটের জিনিস না। কারণ হচ্ছে আমি ফাইলে কি পরে পদোন্নতি দিয়েছি এটা তো আমি জানি নাই, ফাইলে আমি দেখি নাই। তো এটা মিথ্যা বললে তো লাভ নাই। ধরেন, আপনাকে এইভাবে বলতে চাই কথাটা, যে একজন মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছেন। তিনি আওয়ামী লীগ করলেন কি বিএনপি করলেন, এটা বড় কথা না। আমি দেখবো যে উনি স্বাধীনতা যুদ্ধ, মানে স্বাধীনতা সপক্ষের মানুষ। তার মানে আর যাই হোক, ওনাকে যেই পদেই আপনি দেন, বিশ্বাস করা যায় যে বাংলাদেশের যারা চিরশত্রু ছিল তাদেরকে তিনি কোনো মানে অন্যায় সুযোগ বা কোনো সুবিধা দেবেন না। এই তো ঘটনা। তার মানে কি, ফাইলে এটা আছে তো যে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। এখন যাকে আপনি মাইম্যান বানালেন, তারে কেন বানালেন, ওই ফাইলটা তো আমার পড়ার সুযোগ হয়নি। আপনি মনে করেন প্রধান বিচারপতি লতিফুর রহমানকে আমরা, মানে we went out of our way তাকে প্রধান উপদেষ্টা করার একটা পরিস্থিতি নিয়ে আসার জন্য। অথচ এই প্রধান বিচারপতি লতিফুর রহমান তার জীবনে যত রায় দিয়েছে, এই রায়গুলা দেখার পরে তাকে কি কোনো অবস্থায় আপনি আসলে ওই জায়গায় নিতে পারেন? তার মানে আমরা পড়ি নাই ঠিক মতো, আমরা হুজুগের বসে কারো কথায় আমরা প্রভাবিত হয়ে করে ফেলেছি। এখনো তাই। মানে হয় কি, অর্থ সম্পদ, টাকা পয়সা, স্তুতি, তেল, এগুলাতে যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন, তখন তো আসলে হোমওয়ার্ক করবেন না, তখন তো মন দিয়ে বাড়ির কাজ করবেন। মানে রিসার্চ হোমওয়ার্কের বদলে আসলে তেলেই বেশি কাজ হয়েছে। অবশ্যই আপনি রিসার্চ করতে হবে না, পড়ালেখা করতে হবে। একটু সংক্ষেপে কিছু বিষয়ে আসি। আমি একটু বিবিসির প্রতিবেদন, যেটি নিয়ে বেশ তোলপাড়, আওয়ামী লীগ বেশ প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলবো। তবে তার আগে এই যে এই ঘটনাগুলো, চাঁদাবাজির ঘটনা যেটা নিয়ে শুরু করলাম আলোচনা, সোহাগ হত্যাকাণ্ড, তারপরে বিএনপিকে বেশ
চাপের মুখে পড়তে তো হচ্ছে, বিব্রত হতে হচ্ছে। যে রাজনীতি যারা করছে বাংলাদেশের সক্রিয় দলগুলো, তারা খুব কড়া সমালোচনা করছে। ওই যে বললাম, এরকম স্লোগানও হচ্ছে, নৌকা ধানের শেষে দুঃসাপের এক বিষ, আরো অশ্লীল গালিগালাজ করা হচ্ছে তারেক রহমানকে বিভিন্ন স্লোগানে। মানে আপনাদের সময়ে একটা ট্রেন্ড ছিল, যারা বেশি আসলে বিএনপিকে দোষারোপ করতে পারবে তাদের মনে যেন হতো তারা কোনো পয়েন্ট পাচ্ছেন কিনা জানি না। আপনিও বিভিন্ন সময় টক শোতে মানে বেশ দোষারোপ বা অপদস্থ করবারও একটা বিভিন্ন রকম কথাবার্তা বলতেন। কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, কিরকম বলেন, কোন জায়গায় একটু বলেন। মানে আপনি কি বলতেন না বিএনপিকে দোষারোপ, মানে বিএনপি কেন আলোচনা করতে হবে সেই বিষয়ে কথা বলতেন? না, আমি আপনাকে হেল্প করতে চাই। হ্যাঁ, আমার জায়গা খুব পরিষ্কার ছিল যে বিএনপি যদি রাস্তায় 10,000 লোক নিয়ে রাস্তা অবরোধ করে বসে, এটার বিরোধিতা করার কোনো সুযোগ আমার নাই। কিন্তু বিএনপি যদি রাতের অন্ধকারে ফিশ প্লেট, ট্রেনের রেলগাড়ির ফিশ প্লেট তুলে ফেলে আর মানুষ অজান্তেই যদি মৃত্যুবরণ করে, সেটার আমি বিরুদ্ধে। আমি তো এখনো বলছি, আপনি বিএনপি তো বড় দল, আমি তো বিএনপি ছোট দল বলছি না। আপনি যদি 50,000 লোক নিয়ে ঢাকা শহর অবরোধ করে ফেলেন এবং আমাকে টেনে হেসেও যদি নামান, আমি কি আপনার রাগ করতে পারবো? এটা তো জনগণের ইচ্ছা, জনগণ সাথে ছিল, তাই না? কিন্তু আপনি শারমিন চৌধুরী গুলশান থেকে ধানমন্ডি যাচ্ছেন আপনার ব্যক্তিগত কাজে, আমি আপনাকে থামালাম না, জিজ্ঞাসা করলাম না যে শারমিন চৌধুরী আপনি কি বিএনপি করেন না আওয়ামী লীগ করেন, আপনি কি শেখ হাসিনাকে সমর্থন করেন নাকি করেন না, না জিজ্ঞেস করে আমি আপনার গায়ে তেল ঢেলে আগুন ধরাই দিলাম। এটার বিরুদ্ধে যেন আমি করবো না, করবো তো। কিন্তু বিএনপির কোন ডেমোক্রেটিক আইডিয়া, সেটার বিরুদ্ধে কি আমি কখনো কথা বলেছি? আপনি দেখাতে পারবেন? অফকোর্স আমি কিসের কিছু বলেছেন এরকম আমি দেখাতে পারবো।